এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। শুভ সকাল সবাইকে। এখন আমরা আছি কামারপুকুর। সামনে বেড় দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন, ওখানে রামকৃষ্ণ বসে ধ্যান করতেন। সকালবেলা বেরিয়ে পড়েছি একটু কচুরি আর জিলাপি নিতে। বাইরে প্রচণ্ড গরম, তাই আর দোকানে বসে খেলাম না। কচুরি আর জিলাপিটা একেবারে হোটেলে নিয়ে চলে যাব, ওখানেই খাওয়া দাওয়া করব। শুধু কচুরি নিতেই বেরিয়েছিলাম, কিন্তু চোখের সামনে জিলাপি দেখে আর নিজের লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু জিলাপিও নিয়ে নিই। খাবারগুলো নিয়ে ঘরে চলে এসেছি। এখন ঝপাঝপ করে খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে। আগে যাব বিষ্ণুপুর। জয়রামবাটি কামারপুকুরটা ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় ঘোরার। একদিনের জন্যই এসেছি, কাল সকালে আবার একদম ভোর ভোর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, তাই হাতে সময়টাও কম। তাই ভাবলাম আগে বিষ্ণুপুরটা ঘুরে আসি। রামকৃষ্ণ মঠটা যেহেতু একদম পাশেই ছিল আর একদম রাত অবধি মোটামুটি খোলা থাকে, তাই ভাবলাম সন্ধ্যেবেলা এসে এই জায়গাগুলোকে ঘুরে নেওয়া যাবে, তাই বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মায়ের ঘাট। তা মায়ের জন্মস্থানটা এখন আর দর্শন করলাম না, ওটা সন্ধ্যেবেলাতেই করব। কিন্তু মায়ের ঘাটটা একদম রাস্তার উপরেই পড়লো, তাই মায়ের ঘাটটা দর্শন করে বেরিয়ে পড়লাম। গ্রাম বাংলার উপর দিয়ে যেতে কি ভালোটাই লাগে না? চারিদিকে শুধু গাছপালা, সবুজে সবুজ। এখন মনে হয় তিল চাষের সময়, চারিদিকে শুধু তিল চাষ হচ্ছে। আমাদের ওই দিকে তো আর এরকম ধানের জমি, ক্ষেত এগুলো তো আর দেখা যায় না, তাই এরকম জায়গায় 1-2 দিন বেশ থেকে গেলে মনটাও ভালো হয়ে যায়। অনেকটা পথই চলে এসেছি। লাল মাটির জায়গা তো, ভীষণ গরম, তাই একটু ওরা বললো যে চলো কোথাও গিয়ে একটু গলাটা ভেজাই, একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার যাব। এখানের মিষ্টির দোকানটা নাকি খুব ফেমাস, তাই কাকা বললো চ এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নে। তাই ভাবলাম যাই, একটু দই টই খাই, শরীরটা একটু ঠান্ডা হবে। তা ওরা দুজন নিয়ে নিল মিষ্টি দই আর আমি নিয়ে নিলাম একটা টক দই। অল্প কিছু খাওয়া দাওয়া করি প্রথমে চলে যাব বনলতা রিসর্টে। ইচ্ছা ছিল বনলতাতেই লাঞ্চ করব, কিন্তু এখন সবে বাজে 12টা, এত তাড়াতাড়ি কী করে আর লাঞ্চ করব। তাই ভাবলাম একটু রিসর্টটা ঘুরে তারপর বেরিয়ে যাব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরেই কোথাও একটা লাঞ্চ করব। তা বনলতা রিসর্টে মেন আসার কারণ, এখানে কাকার পরিচিত কেউ একজন আছে, তার সাথেও একটু দেখা করব। আর এখানে নাকি অনেক টার্কি, মাছ, ঘোড়া এইসব আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখব, তারপরে বেরিয়ে পড়ব। কিন্তু ঘুরবো আর কি, এত রোদ্দুর, গরমে তো সে মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। চলুন আগে বাইকগুলোকে পার্কিংয়ে রাখি, একটু ছাওয়া দেখে রাখতে হবে, নাহলে সে বাইকেও আর বসতে পারবো না। কত সূর্যমুখী ফুল দেখেছেন, একদম হলুদ হয়ে রয়েছে। প্রথমেই কাদের দেখা পেলাম দেখুন, সে তো ঘাড় উঁচু করে দেখছে যে কে তাকে দেখতে এসেছে। কিন্তু ভয়ও লাগে, এরা আবার ঠোকর মারলে নাকি খুব লাগে, তাই বাইরে দিয়ে দেখে চলে এলাম। আর এইদিকে তো কাছে আসতেই সবাই একদম মুখ বাড়িয়ে চলে এলো। আমি ওদেরকে একটু হাই হ্যালো করে বেরিয়ে পড়লাম। কি বড় বড় সাইজ দেখেছেন, এক একটার ওয়েট প্রায় 10 কিলো তো হবেই। একটু এগিয়ে দেখলাম এদিকেও অনেক কটা এমু রয়েছে, তো তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। এদেরও সাইজগুলো কিন্তু বিশাল, কিন্তু এত গরমে এদেশে ওদের থাকতে কষ্টই হচ্ছে। একদম কাঠ ফাটা রোদ্দুরে সব রয়েছে। এদিকে দেখলাম অনেক কটা ঘোড়া রাখা আছে, আর ওইদিকে গরুগুলোরও সাইজ দেখেছেন, বিশাল বড় বড়। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঘুরতেও খুব সুন্দর লাগবে। ছোট বাচ্চা থাকলে তো খুব মজাও পাবে এগুলো দেখলে। কিন্তু এই গরমে ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘোরা যাবে না, প্রচণ্ড রোদ্দুর। আমার নিজেরই এত কষ্ট হচ্ছে, আর ছোট বাচ্চাগুলোর কি অবস্থাটাই না হবে। এখানে রাখা ছিল একটা ঘোড়ার গাড়ি। একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম এমুগুলোকে আবার স্নান করাচ্ছে, আর ওরাও চুপটি করে বসে কি সুন্দর স্নান করছে। এদিকে আছে একটা পুকুর, এখানে মাছ চাষ হয়, বলে নাকি এখানে জলের থেকেও বেশি মাছ আছে। আর সত্যি দেখুন, একদম লেজ তুলছে আর ডুব দিচ্ছে। শীতকালে এই জায়গাগুলো ঘুরতে আরো বেশি ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলায় দারুণ লাগবে। বনলতাটা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। এই যে ঋত্বিকও এসে পড়েছে, আর ওইদিকে কাকাও বাইক নিয়ে বেরোচ্ছে।
এবার যাব আমরা বিষ্ণুপুর। এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স বেশি না, ওই যেতে ঘন্টা খানেক বা তার কমই সময় লাগবে হয়তো। এটা হচ্ছে জয়পুর জঙ্গল। রাস্তায় যেতে যেতেই মাঝখানে মাঝখানে হোর্ডিং দেওয়া আছে যে এখান থেকে হাতি পার হয়, এখান থেকে হরিণ পার হয়। আর পিন্ডারে পলাশের বোন পলাবো পলাবো মুখ, পিন্ডারে পলাশের বোন পলাবো পলাবো মুখ, ইন্দুরে দোল কাটছে। গান করতে করতে চলে এলাম বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুর তো আপনারা সবাই জানেন যে টেরাকোটার জন্য খুবই বিখ্যাত। এখানে প্রচুর টেরাকোটা মন্দির আছে। তো প্রথমেই আমরা যে মন্দিরে যাব সেটা হলো রাসমঞ্চ। এই রাসমঞ্চেই 1600 খ্রিস্টাব্দে শহরের যাবতীয় রাধাকৃষ্ণ মূর্তি আনা হতো জনসাধারণের দেখার উদ্দেশ্যে। ওরা গেছে টিকিট কাটতে, আর একটা গাইড নিয়ে নেব। গাইড ছাড়া এইসব জায়গাগুলো দেখা বৃথা, কারণ আমরা তো আর কিছু বুঝবো না, শুধু দেখে চলে আসলে তো আর ইতিহাস বোঝা যাবে না। এটি বানাতে কোনো রকম রড ব্যবহার করা হয়নি, পুরোটাই ইট আর চুনসুরকি দিয়ে বানানো। এই জায়গাতেই রাধাকৃষ্ণর মূর্তি এনে রাখা হতো, আর এখানেই সাধারণ মানুষ সেই বিগ্রহগুলো দেখতে আসতো। এখন চলে এসেছি একটা কামান দেখতে। এই কামানটার নাম হচ্ছে দলমাদল কামান। এটি শেষ ব্যবহার হয় যখন বর্গীদের সাথে যুদ্ধ হয় তখন। মল্ল রাজাদের রাজত্বে যখন বর্গীদের উৎপাতে সাধারণ মানুষ তথস্থ হয়ে থাকতো, তখন এই কামান দিয়ে বর্গীদের তাড়ানো হয়। ঋত্বিকের একটা কাঠের কিছু জিনিস পছন্দ হয়েছে, তার ঋত্বিক সেটাই নিতে এসছে। এরপর আমরা যাব মা ছিন্নমস্তার মন্দিরে। যদিও এখন মায়ের বিশ্রামের সময়, আর মন্দিরের ভিতর ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমরা মাকে সাইড থেকে দর্শন করে বেরিয়ে গেলাম। এই দেখুন, এই আরেকটা টেরাকোটার মন্দির, কিন্তু এখানে আমরা ঢুকবো না। এখন আমরা যাচ্ছি লালবাদ। এই লালবাদ বানিয়েছিল এক মল্ল রাজা তার পার্সি নর্তকী লালবাইয়ের নামে। তখনকার দিনে এই লালবাদ খাওয়ার জল ও আরও বিভিন্ন কাজের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি শ্যামরাইয়ের মন্দিরে। এখানেও বিশাল কেনাকাটির জিনিসপত্র আছে, হয়তো কিছু কিনবো, তার আগে মন্দিরটা দর্শন করে নিই। এই মন্দিরের আর্কিটেকচারগুলো এত সুন্দর, এত নিখুঁত। সারা মন্দিরের দেওয়ালে কোথাও রামায়ণ, কোথাও মহাভারত, বিভিন্ন জিনিস খোদাই করা, আর এত নিখুঁতভাবে খোদাই করা এখনো সেগুলো স্পষ্টভাবে বোঝা যায়। তো গাইড আমাদের সেগুলোই বোঝাচ্ছিল। এত সুন্দর হাতের কাজ খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। মন্দির থেকে বেরিয়ে চলে এলাম কেনাকাটি করতে। এদিকে আছে মাটির বিভিন্ন জিনিসপত্র, মাটির বোতল, মাটির থালা বাসন, কাপ, প্লেট, কেটেল। এদিকে নুনের জারটা দেখুন কি সুন্দর, একটা সুন্দর ছোট্ট কেটেলও আছে। আমিও একটা কেটেল নেব, তো দেখি এটা ঠিক ভালো লাগছে না, একটু সেরামিকের কাজ করা কিছু থাকলে পরে নেব। নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি জোড়বাংলা। এটা কেষ্টরাই মন্দির। এই জোড়বাংলা বলার কারণ এখানে দুটো মন্দির একসাথে জোড়া, তাই এটির নাম জোড়বাংলা। এই মন্দিরটির দেওয়ালেও রামায়ণ, মহাভারত, কৃষ্ণের ছোটবেলা, বড়বেলা, তার রাসলীলা, বিভিন্ন ছবি খোদাই করা আছে। এই হরিণের মাথাগুলো দেখুন কি সুন্দর, একটা এরকম হরিণের মাথা নেব। আর এদিকেও কাপ, প্লেট, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র প্রচুর কিছু রয়েছে। এখন আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরে। এটাও একটা কৃষ্ণ মন্দির। এই মন্দিরগুলো সবই প্রায় মল্লরাজার আমলেই তৈরি হয়েছে। আর এই মন্দিরের আর্কিটেকচারটা বিভিন্ন ধর্মের মেলবন্ধন। এখন আমরা চলে এসেছি মা মৃন্ময়ের মন্দিরে। এখানে সব ব্রোঞ্জের জিনিসগুলো পরিষ্কার করা হচ্ছে। এই মন্দিরটি তৈরি হয়েছে 10th সেঞ্চুরিতে, বহু পুরানো মন্দির। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে মায়ের রং তখনই করা হয়
যখন মা স্বপ্নাদেশ দেন। মায়ের দর্শন হয়ে গেছে, তারপরেই এলাম কাঁসা পিতলের জিনিসগুলো দেখতে। বিভিন্ন জিনিস রয়েছে, দুর্গা, গণেশ, গরুর গাড়ি, হরিণ, কামান। তা আমি একটা ছোট কামান নিয়েছি। এটি হচ্ছে মল্লরাজের মহলের দ্বার, কিন্তু সেই মহল আর নেই, শুধু দ্বারটুকুই দাঁড়িয়ে আছে। আর এটি হচ্ছে মল্লরাজার দুর্গের দ্বার। এখানে থাকতো সৈনিকরা তার মহলকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য। এই দুর্গটি দুতলা, উপরে ওঠা যায়, আর দূর ধারে আছে সৈনিকদের লুকিয়ে থাকার জায়গা। মহলে ঢোকার আগেই শত্রুদের গেটের বাইরে থেকেই বিনাশ করে দেওয়া হতো। এখন সে মহল নেই, আমরা ঢুকেছি মহলের পিছন গেট দিয়ে। এটা হচ্ছে মহলের একদম সামনের দিকে অবস্থিত। এই যে জায়গাটা এখন দেখছেন, এটাই ছিল মহলের প্রবেশদ্বার। ওই যে দূরে একটি গেটও দেখা যাচ্ছে। চলুন, সবকিছু দেখা হয়ে গেছে, এবার একটু লাঞ্চ করে নেওয়া যাক। এখন চলে এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে, সেটির নামও আমি বাঙালি। ঢুকতেই রেস্টুরেন্টের চারিদিকে দেওয়ালে একদম বাঙালির ছোঁয়া, বিভিন্ন রকম ছবি আঁকা, আর এদিকে দেওয়ালে বিশাল বড় একটা দুর্গা মূর্তি আঁকা। চলুন ভেতরে যাওয়া যাক। আগে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া। বাহ, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর। তাই এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে খাবার অর্ডার করে দিয়েছে ঋত্বিক। ফার্স্টে নিয়ে নিয়েছে আমপান্না আর 1 প্লেট ফিশ ফ্রাই। তারপর থালি অর্ডার করেছে, ওটা আসতে একটু সময় লাগবে। ফিশ ফ্রাইয়ের টেস্টটা কিন্তু জাস্ট দারুণ ছিল। ততক্ষণে চলেও এসেছে থালি। থালিতে ছিল সাদা ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন, আর ফিশ থালিতে ছিল ফিশ, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা লেবু লঙ্কা চিকেন। খাওয়া হয়ে গেছে, এবার ফিরছি বাড়িতে। একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ব কামারপুকুর আর জয়রামবাটি ঘুরতে। এখন ফিরতে ফিরতে আবার 2-2.5 ঘন্টা লাগবে, হয়তো বিকেল হয়ে যাবে। এখন সূর্যেরও বাড়ি ফেরার পালা, আর ক্ষেতের উপর এই পড়ন্ত বিকেলটা দেখতে কি ভালোটাই না লাগছে। এখন সন্ধ্যাবেলা হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সারদা মায়ের জন্মস্থানে। প্রায় চলেও এসেছি। হোটেল থেকে আসতে ওই 1/2 ঘন্টা মতন লাগলো। মন্দিরের ভেতর কোনো রকম ভিডিও করার পারমিশন নেই, তাই মন্দিরের গেটটা অবধি আপনাদেরকে আমি দেখাতে পারলাম। মায়ের মন্দির দর্শন হয়ে গেছে। এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠে। এটাই রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এই যে আম গাছটি আপনারা দেখছেন, বলা হয় এটি রামকৃষ্ণ দেবের নিজের হাতে লাগানো গাছ। এটি হচ্ছে রামকৃষ্ণ দেবের পুরনো বাড়ি, এখানেই উনি থাকতেন। আর এখান থেকে বেরিয়ে যাব এখন উনি যেখানে জন্মেছেন ঠিক সেই স্থানটিতে। সবকিছু দর্শন হয়ে গেছে, আজকের মতন ঘোরা এখানেই শেষ। এখন একটু এসি চা খেতে, অনেকটা রাতও হয়ে গেছে, তাই আর এখন হোটেলে না ঢুকে একেবারে রাতের খাবারটা খেয়ে তবেই হোটেলে ঢুকবো। চলে এসেছি রাতের ডিনার করতে। চলুন ডিনারটা সেরে ফেলি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।